Morning, Jai Hind. Welcome to our next class. The career point এ আপনাদের স্বাগত জানাই। আমাদের হিস্ট্রির প্লেলিস্ট চলছিল। হিস্ট্রির মধ্যে আমাদের বেঙ্গল কমপ্লিট হয়ে গেছিল। এরপরে আমরা আস্তে আস্তে মহাবিদ্যালয়ের দিকে আগাবো এবং মডার্ন হিস্ট্রি ঢুকে যাচ্ছি। এরপরে দাও নোটস দাও। এটা কোন নোটস? আমার নোটসটা কই? এটা আমার নোটস? আমার নোটস কই দেখি? নাই? কেউ লিখো নাই? তোমরা লিখে নেবে। কতদূর বেঙ্গল হয়ে গেছিল না? আগের দিন কি হলো? বেঙ্গল আগের দিন ইউরোপীয় কোম্পানির ট্রিকটা কে ছিল? কি ছিল? পেড করে দাও ফিস। প্রথমে কোন কোম্পানি আছে? পর্তুগিজ। শেষে কোন কোম্পানি যায়? সব থেকে শেষে পর্তুগিজ। কত সালে? 1961। যখন যায় তাদের মেন কেন্দ্র কোনটা ছিল? গোয়া। আর বিশেষ কেন প্রশ্ন আর কিছু করার দরকার নেই, রিভাইজ করে নেবে। বেশি ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে, অনেকে বলছে যে স্যার ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে। ছোট ছোট ক্লাস দেব। আজকে আমরা করব মহাবিদ্রোহ। 1857, যেটাকে সিপোই মিউটিনি বা মহাবিদ্রোহ বলা হয়। মহাবিদ্রোহ বা সিপোই মিউটিনি। সিপোই মিউটিনি, সিপোই শব্দটা এসেছে সিপাহী থেকে, সিপাহীর মধ্যে। আসলে আমাদেরকে জেনে নিতে হবে যে 1857 বিদ্রোহটা কেন হয়েছে। প্রথমে অনেকগুলো কারণ ছিল। 1857 বিদ্রোহ একদিনে হয়নি, এর হওয়ার পিছনে অনেক বড় কারণ ছিল। মোটামুটি 100 বছরের যে টর্চার ইংরেজদের, সেটা 1857 বিদ্রোহ রূপে প্রকাশিত পায়। ছোট ছোট অনেকগুলো কারণ ছিল, অনেক টর্চার করতো তারা ভারতীয়দের উপর, অনেক টর্চার। 100 বছর মোটামুটি 1757 কোন যুদ্ধ হয়? পলাশির যুদ্ধ। 1757 থেকে 1857 পর্যন্ত যেতে মোটামুটি 100 বছর লাগলো, এবং এই 100 বছরের মধ্যে অনেক টর্চার হয়ে গেছিল, অনেক ইতস্তত হয়ে গেছিল ভারতীয়রা এদের টর্চারের দ্বারা। অনেকগুলো কারণ ছিল। যদি কারণগুলো দেখি, যদি তোমরা মেন্স লিখতে যাবে তাহলে তোমাদেরকে কারণ লিখতে হবে, একটা কারণ এক্সপ্লেন করতে হবে। তাহলে কারণগুলো জেনে রাখি, আজ নেই তো কাল হয়তো কেউ WBCS UPSC দিবেই। তাহলে পড়ে নিই, যখন পড়ছি তো একটু ডিটেলসে পড়ি। অনেকগুলো কারণের মধ্যে যেটা ছিল, প্রথমে তোমার সামাজিক কারণ। সামাজিক কারণের মধ্যে যদি দেখা যায় তাহলে সতীদাহ প্রথা, বিধবা বিবাহ, এইসব জিনিসগুলো রোধ করা হয়েছিল। এইগুলোর একটা প্রভাব পড়েছিল সমাজের উপর। তুমি সমাজের উপর থেকে হঠাৎ করে কোনো জিনিস বন্ধ করতে পারবে না, হ্যাঁ কি নাই? তুমি হঠাৎ করে কোনো কালচার চলে আসে, তুমি বন্ধ করতে পারবে না। সমাজের পুরাটা লোক তোমার বিদ্রোহী হয়ে যাবে বা বিদ্রোহ করবে সেটার উপর। ঠিক আমাদের যদি এসের মধ্যেই দেখি, মহরম উৎসবের মধ্যে উৎসব নয়, আসলে মহরম একটা দিন এই মতো, যেটা শোকের দিন, দুঃখের দিন। কিন্তু মহরমের টাইমটাতে আমাদের কি চলে আসছে না, ঢোল বাজবে, অনেকে এখন তো ডান্স শুরু হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ডান্স হয়, ডিজে লাগবে, এইসব জিনিসগুলো ঘটে থাকে। কিন্তু এটা আদৌ ইসলাম ধর্মের মধ্যে কোথাও নেই। মহরম উৎসব নয়। মহরমের আসলে সেই দিনটাতে 10 তারিখে, মহরমের 10 তারিখ মুসলিমদের নিউ ইয়ার ধরা হয়। মহরমের 10 তারিখটাকে সেইখানে শহীদ হয়েছিলেন অনেক লড়াই করতে গিয়ে নিয়ে, অনেক যুদ্ধের মধ্যে অনেক যোদ্ধা শহীদ হয়েছিলেন। তো তাদের শোক, সেটা দিন, শোকের দিন। তো সেই দিন আমরা কি করি? ডিজে বাজাই। এটা অনেক দিন থেকে চলে আসছে। এখন যদি বলে দিই যে বন্ধ করো, কেউ যদি বলে দেয় উঠে নিয়ে ওগুলা বন্ধ করে, এগুলা করা উচিত নয়, সমাজের অনেক লোক তার বিরুদ্ধে চলে যাবে। যদিও ওটা খারাপ, ইন লং রান যদি আমাদেরকে দেখে ভবিষ্যতে গিয়ে নাকি আমরাও এই দিনগুলোতে এরকম ডিজে বাজায় এসেছি, লোক কি ভাবে? ইতিহাসে কি লিখা হবে? এগুলো তো লিখা ইতিহাসে। কিন্তু এখন যদি তুমি হঠাৎ করে বলে দাও যে এগুলো বন্ধ করো, তাহলে তোমার বিদ্রোহ করবে লোক, যে না তুমি খারাপ বলছো, তোমার সমাজে থাকার দরকার নেই, একটু এনজয় নেই করবো নাকি, এরকম চিন্তাধারা আছে। তো সেই টাইমটাতে আমরা যদি দেখি সতীদাহ প্রথা, বিধবা বিবাহ,
বিধবা বিবাহ, সেই টাইমটাতে অনেক বড় ইস্যু ছিল। সতীদাহ প্রথা মানে হচ্ছে যদি কারো হাজবেন্ড মারা গেল তাকে তার স্বামীর সাথে পুড়িয়ে দেওয়া হবে, সতীদাহ প্রথা এরকম করা হতো। তো এই কালচারের বিরুদ্ধে ইংরেজরা বললো, ইংরেজরা নিয়ম এনেছিল এরকম কালচার করা চলবে না। সব বিধবা বিবাহ মানে একবার কারো যদি বিধবা হয়ে গেল তারপরে তাকে আর কোন রকম বিবাহ করা যাবে না। কেউ যদি বিধবা হয়ে গেছে তাকে তো পুড়িয়ে মারিয়ে দেওয়া হবে। তো না, বিধবা যদি হয়ে গেছে, মনে করো এরকম আগের লোক ছিল, আগেকার দিনগুলোতে অত অ্যাডভান্স ছিল না মেডিকেল, কোনো রোগ হয়ে গেল 20, 22, 25, 30 বছর বয়সেই মারা গেছে তার হাজবেন্ড, এখন সারা জীবনটা তাকে কাটাতে হবে তার বউকে। তো এরপরে সেই সময় যদি না বিয়ে করে তাহলে কে দেখভাল করবে তার? তো এই সময় একটা বিবাহ করে নেওয়ার উচিত, এই যে কম বয়সে যদি কারো এরকম হয়ে যায়। তো এই হিসাবে বিধবা বিবাহ প্রচলনটা চালু হয়েছিল যে বিধবা বিবাহ করা উচিত। তাহলে সমাজের মধ্যে অনেক লোক বললো যে না, এটা সমাজে ভুল, কবো বিধবা কেন বিবাহ করবে, একটা মেয়ে একজনকে বিয়ে করতে পারে, তার থেকে বেশি না, এরকম করে নিয়ে প্রচলন ছিল। তো ইংরেজরা সমাজের যে প্রচলন, সেই প্রচলনের উপর হস্তক্ষেপ করতে শুরু করলো। যদিও এটা ভালো ছিল, কিন্তু সেই সময় লোকগুলোকে ভালো লাগতে শুরু করলো না। দুজন এই সাইডে বসে যাও না, ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে। নেক্সট, সামাজিক কারণ ছাড়ার পরে ধার্মিক কারণ যদি দেখি, ধার্মিক কারণ ছিল, ধার্মিক কারণের পরে যদি আমরা দেখি তাহলে অর্থনৈতিক কারণ ছিল, অর্থনৈতিক কারণ। তাছাড়া আর কারণ যদি আমরা দেখি তাহলে কুশাসন প্রথা, যে শাসনের দিক দিয়ে সেই কিছু কারণগুলো ছিল। ধার্মিক কারণের মধ্যে কি ছিল না, তারা নিজের প্রথম থেকে আসেনি, তারা প্রথমে নিজের ধর্মকে প্রচার করার চেষ্টা করতো। তাদের ধর্ম খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য ভারতের উপরে ইম্পোজ করতে লাগলো যে খ্রিস্টানের যে কেউ যদি নিজের ধর্ম প্রচার করে, এদের টেন্ডেন্সিটা দেখো, আমরা ধর্ম প্রচার করি, আমরা কি বলি, এ ধর্মটা মানতে হবে। এই ধর্মটা যদি আমরা ইতিহাসের মধ্যেও দেখি তাহলে জোর করে নিয়ে ধর্ম মেনে নেওয়ার একটা প্রথা আমরা দেখেছি, যে যার জোর যখন সে তাকে ইম্পোজ করে লোকের উপরে যে ধর্মটা মেনে নাও, এই ধর্মটা মানতে হবে, এই ধর্ম তোমাকে এই ধর্মে কনভার্ট হয়ে যাবে, এরকম করে। এরা কি করেছে, নিজের কালচার তোমাদেরকে দিয়ে দিয়েছে। কিরকম কালচার? এখন আমরা কি পড়ি, জিন্স পরি, নাই ব্রিটিশ কালচার, শার্ট পরছি ব্রিটিশ কালচার, হ্যাঁ টাই পরছি, ইন্টারভিউ দিতে যাচ্ছি ইউপিএসসি ইন্টারভিউ, টাই স্যুট বুট পরে নিয়ে ব্রিটিশ কালচার। তাহলে কালচারের মধ্যে আছে কিছু কিছু ভালো জিনিস তো আছেই, কিন্তু খারাপ জিনিস তো এত আছে যে এমন কালচার দিয়ে জিন্সের উপরে প্রথমে ফাটা জিন্স চলে গেল। চলো কিছুদিন পর বলবে জিন্স আগে দিকে থাকবে, পেছন দিকে পুরো ফাটা, এরকম থাকতে পারে। তাহলে এরা নিজের কালচার প্রথমে দিচ্ছে, যখনই তুমি কালচার অ্যাডপ্ট করে নিচ্ছ তুমি তাদের ধর্ম অ্যাকসেপ্ট করছো অটোমেটিক্যালি, ইনডাইরেক্টলি। ঠিক আছে, তাহলে তারা ধর্মটাকে ডাইরেক্ট বলে না যে করো, তারা নিজের কালচার দিয়ে নিয়েছে, এরপর কালচার ধরে নিয়ে আমরা ভাবছি যে বিরাট ভালো জিনিস বটে, কালচার ধরে 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 চলছি, এবং এরকম করে নিয়ে এরা নিজের ধর্ম প্রচার করছিল। ঠিক আছে, তাহলে ধার্মিক কিছু কারণও ছিল যে তারা জোর করে নিয়ে ধর্ম না করলেও তারা ইনডাইরেক্টলি ধর্ম প্রচার করছিল নিজের। অর্থনৈতিক কারণ ছিল, অনেকগুলো ট্যাক্স ব্যবস্থা খুব খারাপ ছিল এখানে। অর্থনৈতিক কারণের মধ্যে ট্যাক্স ব্যবস্থা, অনেক ট্যাক্স চাপাইতো, অনেক ট্যাক্স। এখানে না তো কৃষকরা সুখে ছিল, না জমিদাররা সুখে ছিল, না ব্যবসায়ীরা সুখে ছিল, কোনো নাই, সবার উপরে অনেক ট্যাক্স। মহলওয়ারি, রায়তওয়ারি, অনেকগুলো ট্যাক্সেশন আমরা ব্যবস্থা দেখবো পরবর্তীকালে। সেগুলো অনেকগুলোর ব্যবস্থা, যেগুলো কুপ্রথা ছিল, কুব্যবস্থা ছিল, সেই ট্যাক্স চাপানো, উচ্চ ট্যাক্স চাপানোর ব্যবস্থাটার জন্য লোক ইতস্তত হয়েছিল। শাসন, এরা কি বলতো যে কারো যদি এরকম আছে, কারো যদি সন্তান নাই নিজের, তোমার শাসন আর চলবে নাই, তুমি হটো সেই জায়গা থেকে, তোমার পরে তোমার আর কোনো শাসনে সেটা ইংরেজের অধীনে হয়ে যাবে। যদি আমরা দেখি ইসের মধ্যে ঝাঁসির রানীর সাথে এরকমই তো হয়েছিল, তার নিজের সন্তান নেই, তার জন্য তাকে নিজের সাম্রাজ্য ছেড়ে দিতে হয়েছিল। এখানে আবার অন্যান্য জায়গাগুলোতে এরকম হলো যে আমাদের ম্যাজিস্ট্রেট গেল, আমাদের অফিসার গেল, আপনি সম্মান করলেন নাই, আপনি সরুন, আপনার জায়গাটা ইংরেজের হয়ে গেল। এরকম করে নিয়ে কোনো না কোনো একটা খুঁজে নিয়ে বাহানাতে তারা কি করতো, সেই জায়গাগুলোকে নিজের অধীনে আনার চেষ্টা করতো। তাহলে এদের যে শাসন ব্যবস্থা সেটাও খুব একটা টর্চার রূপে দাঁড়িয়েছিল। তো অনেকগুলো কারণ ছিল, অনেক ছোট ছোট কারণ ছিল। যদি আমরা দেখি একদিনে কোনো জিনিস হয় নাই,
টাইম লাগে, অনেক দিন টাইম লাগে। তো 100 বছর ধরে আমরা ধৈর্য ধরেছিলাম। যখন আমরাও এখন দেখি রিসেন্টলি আমাদের যদি অবস্থা দেখি, তাহলে ইন্ডিয়ার মধ্যে চায়নার যে টর্চার, অরুণাচল প্রদেশ, এই যে জায়গাগুলো, অক্সাই চীন, এই জায়গাগুলোতে যে টর্চার, আমাদের যে প্রায় আমাদের দেখি যে সৈনিকদের তারা উপরে টর্চার করছে এবং সৈনিকের মৃত্যু হয়ে যায়, অনেক শহীদ হয়ে যায় এই করতে গিয়ে। তবে আমরাও পিছনে, আমরাও অনেক পিটি। তো এই ছোট ছোট যখনই ঘটনাগুলো ঘটছে, তখন আমরা জানছি যে ঠিক আছে, যতদিন ছোট ছোট ঘটছে 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 ঘটুক, কিন্তু যেদিন বড় হবে সেদিন ছাড়বো না চায়নাকে, চীনকে। এই যতদিন ছোট আছে ছোট আছে, যেদিন বড় হবে, মিসাইল রেডি আছে। রিসেন্টলি একটা টেস্ট করা হয়েছিল মিসাইল, চায়নার অবস্থা খারাপ হবে খুব জলদি। তো এইসব ছোট ছোট কারণ ছিল। আর সেই সময়টার একটা বড় কারণ হয়ে দাঁড়াইলো এনফিল্ড রাইফেল। কি রাইফেল? এনফিল্ড রাইফেল। এনফিল্ড রাইফেলে কি ছিল না, আগেকার দিনে বেস ফিল্ড রাইফেল আসতো। আগেকার দিনে যদি দেখি বেস ফিল্ড রাইফেল প্রথমে, তারপরে সেটাকে রিপ্লেস করে দেওয়া হলো এনফিল্ড রাইফেল। এনফিল্ড রাইফেলের মধ্যে কি থাকতো? এনফিল্ড রাইফেলের যে কার্তুস, প্রথমে এখন তো আছে ম্যাগাজিন ঢুকাই দিলি বন্দুক চলতে শুরু করলো। আগে কি থাকতো? এটার মধ্যে কার্তুস থাকতো। কার্তুস মানে তোমার এরকম নাও একটা কার্তুস, ওর উপরের কভারটা সিল করা থাকতো, এরকম ধরে নাও কার্তুস হচ্ছে, আর উপরটা সিল করা আছে। প্রথমে কাগজ থাকতো আর তার ভিতরটাতে চর্বি দিয়ে নিয়ে সিল করা থাকতো এনফিল্ড রাইফেল। কেননা এইটা যেন তোমার যদি খারাপ হয়ে যায় তাহলে তো আর চলবে নাই। যেমন বোম আমাদেরকে রোদে দিয়ে রাখতে হয়, তো এরা কি যুদ্ধে যাওয়ার আগে রোদে দিবে? নাই, তো এটাকে তাজা রাখতে হবে, তার জন্য এরা চর্বি দিয়ে উপরটাকে সিল করে দিত, যেন এটা পুরো থাকে, ভালোভাবে চলে আর কি। তো প্রথমে কাগজটাকে ছিঁড়ে নিয়ে আর দাঁত দিয়ে চর্বি, যেহেতু চর্বি না তো অত অ্যাডভান্স ছিল, ছুরি বের করে কাটবে এরকম নাই, দাঁত দিয়ে এটাকে কামড়ে নিয়ে তার উপরে কাভারটা ছড়াতে হতো যেটা চর্বি ছিল, এবং তারপরে সেটাকে বন্দুকের ভিতরে ঢুকানো হতো কার্তুজটাকে, আর তারপর চলতো গুলি। এত সব কাণ্ড থাকতো। ঠিক, তাহলে এই যে কার্তুসের মধ্যে যে দেওয়া ছিল চর্বির কোটেশনটা, সেই চর্বিটা বলা হতো যে শুকর এবং গরুর চর্বি মেলানো আছে। কিসে? শুকর এবং গরুর চর্বি মেলানো আছে, এটা বলা হতো। তাহলে সেই সময়কার রেজিমেন্টের মধ্যে যদি আমরা দেখি, মেজরিটি মুসলিম এবং মেজরিটি হিন্দু ছিল, মানে হিন্দু এবং মুসলিম ধর্মের লোকেরা সেখানে বেশিরভাগ তাদের সৈন্যের মধ্যে ছিল। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি তাহলে শুকর তো মুসলিমদের জন্য অশুদ্ধ। যদি শুকর, মানে এমনও বলা হয় যে শুকরের নাম নিয়ে যদি তোমার মুখটা অশুদ্ধ হয়ে গেল, কিন্তু আদৌ সেটা নয়। তো শুকর একটা অশুদ্ধ বলা হয়, মুসলিমরা অশুদ্ধ ভাবে শুকরকে। ঠিক, এবং শুকরের তুমি যে জায়গায় শুকর থাকছে তুমি টাচও করতে পারো নাই, খাওয়া তো দূরের কথা, তাহলে ওটা খাওয়া হয়ে যাচ্ছে না। আর গরু ভগবতী মানা হয় হিন্দু ধর্মের মধ্যে। হ্যাঁ, তো গরুকে ভগবান রূপে পূজা হয়, এবং তুমি সেটা কিভাবে কামড় দিবে, এবং শুকরটাকেও তারা ঘৃণা রূপে দেখে। তাহলে শুকর এবং গরু একটা ধার্মিক ব্যাপার চলে আসছে এবং একটা ঘৃণার ব্যাপার চলে আসছে, তারা কিভাবে সেটা যোগ দিবে। তো শুকর এরা বিদ্রোহ করতে শুরু করলো যে না, আমরা কোন রকম এই কার্তুজ ব্যবহার করবো না। ঠিক আছে, সেই সময়কার একটা ফেমাস লোক, এটা লিখো, তারপর বলছি, লিখো মানে ক্যাপচার করো, ঘরে গিয়ে নোটস বানাবে, ঘরে গিয়ে দেখি তোমার নোটসটা কি লেখা আছে। সুন্দর হলো। নেক্সট যাবো। তাহলে তাৎক্ষণিক কারণ কি ছিল? এনফিল্ড রাইফেলে চর্বি। কিসের চর্বি? এনফিল্ড রাইফেলে কিসের চর্বি? গরু এবং শুকরের চর্বি। সেই সময়কার এদের রেজিমেন্টের মধ্যে 34 বেঙ্গল 34 ন্যাশনাল রেজিমেন্ট, লিখো বেঙ্গল ন্যাশনাল রেজিমেন্ট ছিল, ন্যাশনাল ইনফ্যান্ট্রি
দেখো এগুলা এক একটা নাম থাকতো, ব্যাটালিয়নের এক একটা নাম থাকে, ঠিক আছে? তাহলে 34তম ব্যাটালিয়ন যেটা হচ্ছে ন্যাশনাল ইনফ্যান্ট্রি, 34th ন্যাশনাল ইনফ্যান্ট্রি, যেটা ব্যারাকপুরে সে সময় ছিল। কোথায়? ব্যারাকপুরে। ব্যারাকপুরে এদের ডিউটি ছিল। এই কলকাতা ব্যারাকপুর, হ্যাঁ, এখনো দেখবে পুলিশের দৌড় হয় ব্যারাকপুরের মধ্যে, রেস কোর্স আছে আই থিঙ্ক ব্যারাকপুরে, হ্যাঁ, আমি তো যাইনি, তোমরা গেছো তো, ঘোড়া দৌড়াই ওটা ব্যারাকপুরে, ওটাই বলো না? তো ব্যারাকপুরের মধ্যে সেই সময় 34th রেজিমেন্ট যেটা ন্যাশনাল ইনফ্যান্ট্রি অবস্থিত ছিল সেই সময়, এবং সেইখানের একটা লোক ছিল যার নাম হচ্ছে মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডে, মঙ্গল পান্ডে উত্তরপ্রদেশের লোক। উত্তরপ্রদেশের বালিয়া নামে একটা জায়গা আছে, বালিয়ার লোক, ইউপি বালিয়া, ইউপি বালিয়া, ঠিক আছে? আমার বালিয়াতে বন্ধু আছে। উত্তরপ্রদেশের বালিয়ার ছিলেন ইনি। এবং উত্তরপ্রদেশ যদি আমরা দেখি, যদি এটা ভারত হয়, উত্তরপ্রদেশ থেকে ব্যারাকপুর বেঙ্গলে এইখানে তিনি ডিউটি করছিলেন, এবং তিনি যখন জানতে পারলেন যে এইভাবে শূকর এবং গরু চর্বি মিলানো হচ্ছে, তিনি বললেন যে না, কোন রকম আমরা মিলাবো না, আমরা কোন রকম এটা ইউজ করবো না। 29 মার্চ মনে রাখ, 29 মার্চ বিদ্রোহ শুরু হয় 1857। 29 মার্চ, দেখবে এটা কোনো কোনো সময় 1900 করে দেবো বলে দেবে, হ্যাঁ। 1857 29 মার্চ প্রথম ব্যারাকপুরে বিদ্রোহ শুরু হয়েছে। না, আমরা কোন রকম করবো না, ইউজ করবো না। এরা যখন অনেক বলা হলো তাদেরকে যে ইউজ করো, কিছু নেই, এইগুলো ফালতু কথা, না 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 না, ইউজ নো মানে নো, আমরা করবো না, এরকম করে নি খুব জোর করা হলো। তুমি যদি নিজের ক্যাপ্টেনের কথা না মানো, একটা রেজিমেন্টের মধ্যে যদি সিনিয়র থাকে, সিনিয়র যদি কথা না মানো, তাহলে সেটার মধ্যে সিনিয়র তোমাকে গুলিও মারতে পারে, পানিশমেন্টও দিতে পারে, পিটতেও পারে, দাঁতগুলো বের করে নিতে পারে, সবগুলা যা কিছু তা করতে পারে সে, হ্যাঁ। তাহলে তুমি সিনিয়রের কথা শুনলো না। এই সময় সিনিয়র ছিলেন লেফটেন্যান্ট বাগ। লেফটেন্যান্ট বাগ, কি নাম? লেফটেন্যান্ট, আচ্ছা এরকম থাকবে, বাজ বলা হয় বা বাঘ বলা হয়। আর লেফটেন্যান্ট হিউজ, লেফটেন্যান্ট বাগ, লেফটেন্যান্ট হিউজ, এর দুজন ছিলেন। মনে রাখবে, লিউটেন্যান্ট উচ্চারণ করার পিছনে কারণ হচ্ছে এর স্পেলিং। স্পেলিংটা লিউটেন্যান্ট যদি উচ্চারণ হয়, কিন্তু সেটা লিউটেন্যান্ট নয়, কি উচ্চারণ হবে? লেফটেন্যান্ট। ঠিক তেমনি কলোনেল আছে একটা, কলোনেল, এটা আসলে কলোনেল নয়, এটা কর্নেল বলে। তো এর উচ্চারণের পিছনে এই কারণটা আছে। তো আমরা দেখব লেফটেন্যান্ট বাগ, লেফটেন্যান্ট হিউজকে বলে লেফটেন্যান্ট বাগ। জেনারেলি কোনো কোনো জায়গায় আছে, কোনো কোনো জায়গায় লেফটেন্যান্ট হিউজ দেওয়া থাকে, দুটাই নিয়ে চলবো আমরা। আসে বলে মঙ্গল চলো, রিভল উঠাও, বন্দুক উঠাও, গুলি চালাও, ওরকম চলবে নাই তোমার। সব প্র্যাকটিস চলছিল সেই সময়। তো বলছে আমি করবো না, অনেক ফোর্স করার পর যে মঙ্গল চলাতে হবে, ওকে মানে একদম জোর করে নি, ওকে চলাতেই বলছে। এরপর মঙ্গল বলে ঠিক আছে দিয়ে দেবে, বন্দুকটা নিল, গুলি ঢুকাইলো, আর করে নিয়ে লেফটেন্যান্ট হিউজ, লেফটেন্যান্ট বাগ গেল, লেফটেন্যান্ট হিউজও গেল, দুজনকে গুলি মারে দিয়েছে, ঠিক আছে। তাহলে বিদ্রোহ ব্যারাকপুরে কবে শুরু হয়? 1857। প্রশ্ন জিজ্ঞেস করবে এখান থেকে যে মহাবিদ্রোহের সূত্রপাত প্রথম কোথায় হয়? ব্যারাকপুর থেকে। কত নম্বর ব্যাটালিয়ন? 34th ন্যাশনাল ইনফ্যান্ট্রি। এর মধ্যে কোন সৈনিক ছিলেন? মঙ্গল পান্ডে ছিলেন। কাকে মারলেন? লেফটেন্যান্ট বাগ, লেফটেন্যান্ট হিউজকে মারলেন। ক্লিয়ার? কবে শুরু হয়েছিল সেটাও জিজ্ঞেস করে দেয়, 29 মার্চ। এতদূর ক্যাপচার করো, তারপর আগাবো। কোন রাইফেল? আগে কোন রাইফেল ব্যবহার হতো? বেসফিল্ড রাইফেল। হলো? নেক্সট। যখনই গুলি মারে দিল, আর কি ছাড়বে ইংরেজরা? না, ইংরেজরা ধরল মঙ্গল পান্ডেকে এবং তারা কি করে দিল? ফাঁসি দিয়ে দিল। মার্চের পরে নেক্সট মান্থ 8th এপ্রিল 1857, এবং তাদের একটা
এক্সাম্পলও সেট করতে চাইছিল, তারা চাইছিল যেন পরবর্তীকালে আর কেউ এমন যেমন বিদ্রোহ না করে। তার জন্য কঠোর থেকে কঠোর শাস্তি হিসাবে তারা ফাঁসির শাস্তি দিল। কাকে? মঙ্গল পাণ্ডেকে। মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়ে গেল 8 এপ্রিল 1857। এরপরে এই ফাঁসির খবর শুনতেই যত রেজিমেন্ট, যত সিপাহী, যত লোক ছিল সবাই একদম রাগায় নিয়ে একদম ক্ষোভে লাল হয়ে গেল, একদম সবার রক্ত একদম ডগবগ ডগবগ করছে যে কি করা যাক এদের সাথে। এরা একটা প্ল্যান বানালো যে না, এদেরকে এরপর বহুত হয়ে গেল, আর সহ্য করা যাচ্ছে না, আমরা 1757 সহ্য করছি, 100 বছর হয়ে গেল, এরপর কবে আব কব খুন খোলেগা রে তেরা, এরকম করে নি পুরো স্পিচ দিয়ে নিয়ে এরা সবকে জড়ো করতে লাগলো। একটা প্ল্যান বানালো যে আমরা গিয়ে 30 মে, এপ্রিলের পরে 1 মাস সময় লাগলো মোটামুটি, 30 মে 1857 মধ্যে আমরা অ্যাটাক করবো ইংরেজদের উপরে। পুরো এরা ডিসাইড করে নিল, একদম সব প্ল্যানিং ফিক্স। কিন্তু কিছু কিছু লোকের হজম হয় নাই। ওরা যায়নি, বলছে ইংরেজরা চা খাচ্ছে, सबको मार डाला, मंगल पांडे को उड़ा डाला, এরকম বলছে। পাশে যে চা দোকানটা আছে, উড়া ডালা 30 মে আসুক না বুঝাবো তোদেরকে, এরকম করে নিয়ে কোথাও কোথাও রটে গেল যে 30 মে কোন একটা বড় জিনিস ঘটনা ঘটতে চলেছে। ইংরেজ তো রেডি হয়ে গেল যে বাহ 30 মে তাহলে কি হবে, কোনো বড় জিনিস হবে নাকি। এরাও রেডি হতে শুরু হয়ে গেল। তো লিডারদেরকে না চাহে নিয়েও এটাকে খুব তাড়াতাড়ি করতে শুরু করলো, 10th মে করে দিতে শুরু করলো। তাহলে বিদ্রোহ শুরু হয়ে গেল 10th মে। 30 মে হলো, প্ল্যানিং ছিল কবে? 30 মে। 10 মে শুরু হয়ে গেল বিদ্রোহ 1857, আর এবং বিরাট ভয়ঙ্কর রূপ নিল। এখানে শুরু হয়েছিল মিরাট থেকে। কোথা থেকে? মিরাট। কোন জায়গা থেকে? মিরাট। মিরাটের মধ্যে 24th ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, না 20th ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। হ্যাঁ মিরাট, মিরাট মেরঠ যা বলবে, ঠিক আছে। ন্যাশনাল ইনফ্যান্ট্রি, এটাকে ন্যাশনাল ইনফ্যান্ট্রি লিখবে, NI লিখে দিয়েছে, আশা করি বুঝবে। তাহলে 20th ন্যাশনাল ইনফ্যান্ট্রি মিরাটের মধ্যে গিয়ে নিয়ে কবজা করতে শুরু করলো একদম 10 মে। কত মে? 10 মে একদম মারি নিয়ে গার্দা উড়াই দিল, একদম পাউডার পাউডার। ইংরেজ একদম ধোঁয়া ধোঁয়া, কোনো দেখতে পাচ্ছে না, যথা পাচ্ছে ইংরেজ লুকায়ও থাকতে পারছে না। লোক বলেছে ইংরেজ লুকা আছে, বের করাই মারছে, বহুত মার দিল, এত মার দিল, এত মার দিল। সকাল 6টা 7টার মধ্যে যুদ্ধ লড়াই শুরু হলো, 11টা পর্যন্ত মিরাট কবজা। তাহলে সেই দিনে 11টার মধ্যে পুরো মিরাট সাফায় ভারতীয়দের কবজা হয়ে গেল মিরাটের উপরে। পুরো ভাবছো 4-5 ঘন্টার ব্যাপারের মধ্যে মিরাট কবজা। তাহলে কতটা পাওয়ার ছিল। মুসলিম এবং হিন্দু সম্প্রদায় এটার মধ্যে কোনো বিভেদ সেই সময় ছিল না। কিন্তু এখন যদি আমরা দেখি তাহলে পরবর্তীকালে কি হয়েছে, হিন্দু মুসলিম বিভেদ, ছোট কাস্ট বড় কাস্ট বিভেদ, সব আলাদা আলাদা, তুই কালো, তুই ফর্সা, তুই ধনী, তুই গরিব, এরকম করে নিয়ে অনেক বিভেদ হয়ে গেছে। তখন সব ধর্মের, মুসলিম, হিন্দু, শিখ, ইসাই, যা বাঙালি, গুজরাটি, মারাঠি, সব, কোনো জাতি কোনো বাদ নাই। এখন দেখবি ডিসক্রিমিনেশন হয়। কোনো বিহারিকে যদি কোনো অন্য জায়গায় পাওয়া যায় তো অনেক তার ঠাট্টা উড়ানো হয়, হ্যাঁ করানো হয়। অনেক বাঙালিকে দেওয়া হয়, বাঙালি অনেকে যায় ঝাড়খণ্ডের মধ্যে বা অন্য জায়গায়, তখন তার ঠাট্টা উড়ানো হয়, এরকম করে নিয়ে হয়। তাহলে এই জিনিসগুলো তাদের সেই সময় বিভেদ ছিল না, খুব স্ট্রং ছিলাম আমরা সেই টাইমটাতে। তাহলে পরবর্তীকালে সেই বিভেদটা হয়েছে তাদের দ্বারা, এই নেতা। বিভেদটা হয়েছে মানে কাগজ কলমে হয়েছে। তুমি যদি নিউজ পেপার খুলবে, নিউজ পেপারে দেখবে যে বিভেদ আছে, কিন্তু আসলে আমরা সব মিলছি, একসাথে বসে নিয়ে চা খাচ্ছি, মজা নিচ্ছি, গল্প করছি। সকাল হলে কই দাদা ভালো আছে, ভালো আছে। নিউজ টিভি চ্যানেল খুলবে, খুব বড় লড়াই চলছে এই দুই সম্প্রদায়ের মধ্যে, হয় না নাই? খোলাখুলি বলছি, যেটা ব্যাপার হয়ে থাকে। তাহলে যারা এডুকেটেড, যারা এডুকেশন সত্যিকারে নিয়েছে, তোমরা এই জিনিসগুলো বুঝতে পারবে যে কোনখান থেকে শুরু হয়েছে জিনিসগুলো। আমরা এক সময় ছিলাম, আমরা ভারতীয় ছিলাম, এখন আমরা কি হয়েছি, বাঙালি, কেউ বিহারি, কেউ মাদ্রাসি, কেউ গুজরাটি, এরকম হয়ে গেছি, আলাদা আলাদা হয়ে গেছে, হয় না নাই? তো কত নম্বর রেজিমেন্ট? ন্যাশনাল ইনফ্যান্ট্রি, 20th ন্যাশনাল ইনফ্যান্ট্রি। কোথা থেকে শুরু হলো? মিরাট থেকে শুরু হলো। কত মে? 10th। 10 মে শুরু হয়ে গেল, এবং লড়াই আস্তে 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 করে নিয়ে পুরো দিকে ছড়াতে শুরু হয়ে গেল, এবং আস্তে আস্তে দিল্লির দিকে চলতে শুরু হলো, এবং দিল্লির মধ্যেও কবজা করে নিল। দিল্লির মধ্যে পুরো একদম কবজা। দিল্লির মধ্যে এরা লোককে পাইলো, একটা লোক নাম হচ্ছে বাহাদুর শাহ জফর, মনে আছে? বাহাদুর শাহ জফর বা
দ্বিতীয় বাহাদুর শাহ বলা হয়, ঠিক আছে, বা বাহাদুর শাহ সেকেন্ডও বলা হয় একে, ঠিক আছে। দিল্লির তখন মুঘল সম্রাট ইনিই ছিলেন। তাহলে বাহাদুর শাহকে কাছে গেল যে আপনাকে আমরা সম্রাট ঘোষণা করছি, আপনি আমাদের লিডার, আপনি আমাদেরকে লিড করুন। বুড়াকে দিন দিল লিড করতে। যদি তোমার নেতা ঠিক নাই থাকে না, তাহলে তোমার বাকি সৈন্যগুলো ঠিক নাই থাকবে। নেতা স্ট্রং হতে হবে। এখানটা একটু ভুল হয়ে গেল যে বাহাদুর শাহ জাফরকে দিয়ে নিয়েছেন নেতার রূপে, এবং তিনি নেতার রূপে কাজ করেন, এবং পরবর্তীকালে ঘটনা ঘটে। আসছি এটার উপরে, লেখো এটার উপরে, ক্যাপচার করো। হলো, নেক্সট। নেক্সট যাবো, চলো। তাহলে মঙ্গল পান্ডে কোন রেজিমেন্টের লোক ছিলেন? 34 বেঙ্গল রেজিমেন্ট। হ্যাঁ, কোথায় ছিল এটা? ব্যারাকপুরের। মঙ্গল পান্ডে কোথাকার লোক? ইউপি মানে উত্তরপ্রদেশ, বিহার নাই, উত্তরপ্রদেশ, ঠিক আছে। তো এরপরে দেখো কি কি কোয়েশ্চেন আসে। প্রশ্ন জিজ্ঞেস করবে যে 1857 যে বিদ্রোহ, সেই বিদ্রোহের মধ্যে লিডার কে ছিল? তাহলে বাহাদুর শাহ জাফর বা সেকেন্ড বাহাদুর শাহ আমরা এটাকে বলতে পারি, ঠিক আছে। লিখে দিয়েছি, আশা করি কোনো সমস্যা। কি ছিল? এই লিডার ছিল। কোথায় ছিল? এই দিল্লিতে ছিল। দিল্লির মধ্যে খুব মারপিট চলতে শুরু করলো, খুব মার চলছে, লড়াই করছে, দিল্লির মধ্যে কবজা হয়ে গেছিল, ঠিক আছে। দিল্লির মধ্যে কবজা হয়ে গেছিল দিল্লি। ভারতের মধ্যে কিছু লোক বিশ্বাসঘাতকতা করে নিয়ে ইংরেজদেরকে যাই বলে দিল যে কার্তুস কথা রাখা আছে ভারতে, যে কার্তুস বা যত অস্ত্র শস্ত্র সবগুলা সেখানে গিয়ে নিয়ে ইংরেজরা আগুন লাগাই দিল। বলে নিয়ে কি হলো না, যে অস্ত্রে শস্ত্রের অভাব দেখা দিল। ইংরেজরা জানতো, ইংরেজরা মনে আছে মীর কাসিমকে আটকাইছিল ইসের মধ্যে, কোথায় ফ্যাক্টরি লাগিয়েছিল? আরে বিহারের জায়গাটা, কোচিং, কি পড়ছো তোমরা? হ্যাঁ, মীর কাসিম ফ্যাক্টরি লাগাইছিল বিহারের কোন জায়গাটাতে? গোয়া নাই, বিহার। দেখো আমি বললাম জায়গাটার নাম হচ্ছে, যথা বটে দেখে নেবে পরে। তাহলে মীর কাসিম ফ্যাক্টরি লাগিয়েছিল, এবং সেই সময়টাতে ইংরেজরা বললো যে এখানে ফ্যাক্টরি লাগানো যাবে না, সেই জন্য লড়াই হয়ে গেছিল, বক্সারের লড়াই হয়ে গেছিল পরবর্তীকালে। তো এই ফ্যাক্টরি এরা বুঝতে ছিল যে ইন্ডিয়ানদের পাশে বেশি কোনো অস্ত্র শস্ত্র নাই, এরা যখন পাবেন ইংরেজরা সেই দমন করে নিতে পারে। কিন্তু মুঙ্গের, কোথায় ফ্যাক্টরি লাগাইছিল? মুঙ্গেরে ফ্যাক্টরি লাগাইছিল কে? মীর কাসিম। কিসের? অস্ত্র শস্ত্র। এখনো ফ্যাক্টরি আছে এখনো। তাহলে মুঙ্গেরে বহুত বেরায় বোম। তো দিল্লির মধ্যে কি হলো, অস্ত্র শস্ত্রের স্ক্যারসিটি দেখা দিল, অস্ত্র শস্ত্র শেষ, আস্তে আস্তে বিদ্রোহ কমজোর হতে শুরু হলো। আরো বিদ্রোহ কমজোর হওয়ার কারণ হচ্ছে জিনাত মাহাল। বাহাদুর শাহের বউ ছিল জিনাত মাহাল, ঠিক আছে। জিনাত মাহাল কি করলো, ভিতরে প্ল্যানিং ইংরেজদেরকে নিয়ে বলে দিল যে শুনুন ইংরেজ সাহেব, এরকম ব্যাপার বটে, আমি জিনাত মাহাল, আমি বাহাদুর শাহের বউ, দেখুন না এরকম করছে এরা, আমার স্বামীকে আমার বাচ্চাগুলোকে ছাড়ি দিবে না, বাকি আপনি যা করছেন করুন। বলছে হ্যাঁ ঠিক আছে। আর তারপর যখনই ধরা পড়লো, জিনাত মাহাল বাচ্চা টাচ্চা সব শেষ। আর বাহাদুর শাহকে মায়ানমারের একটা জায়গা আছে, মায়ানমারের জায়গাটার নাম হচ্ছে রেঙ্গুন। কোথা? রেঙ্গুনে নিয়ে গেল। রেঙ্গুনে নিয়ে গেলে 1862 সালে তার মৃত্যু হয়ে যায় রেঙ্গুনে, জেলের মধ্যেই। তাহলে ঘরে কত বোকা জিনাত মাহালিয়ার বউ, যায়নি ইংরেজদেরকে বলছে ইংরেজদের উপরে ভরসা করছে। হ্যাঁ, তাহলে এরকম করে নিয়ে এদিকে দিল্লির এদিকে খেলা শেষ হয়ে গেল। তাহলে এইখান থেকে কি প্রশ্ন জিজ্ঞেস করবে? বাহাদুর শাহকে ধরার পর কোথায় পাঠানো হলো? রেঙ্গুন। কোন জায়গা?
মায়ানমার। রেঙ্গুনের মধ্যে তার কবে মৃত্যু হইলো বেশি থেকে বেশি এটা জিজ্ঞেস করতে পারে 1862। আর একটা যদি যদি তোমাকে ইউপিএসসি লেভেলে বা যদি তোমার বিসিএস লেভেলে জিজ্ঞেস করে, এরকম জিজ্ঞেস করবে যে কোন লোক, হাডসন নামে একটা লোক ইংরেজ, কার কবর থেকে ইয়াকে তুলে নিয়ে বাহাদুর শাহ জাফরকে তুলে নিয়ে ধরে নিয়ে আনেছিল, কার কবর থেকে ধরে নিয়ে আনেছিল? কবরের মধ্যে যায় লুকায় ছিল, কেউ বুঝতে না পারে, সিক্রেট জায়গায়। হুমায়ুন। কার কবর? হুমায়ুনের কবরের মধ্যে লুকিয়েছিল কে? বাহাদুর শাহ জাফর। তাহলে কে ধরে আনে এলো? হ্যাঁ তাই কে ছিল? কে? হ্যাঁ আসতে কে ছিল? হাডসন। কে ধরলো? হাডসন ধরলো। একদম খুঁটিয়ে নিয়ে যদি ধরে তাহলে এটা জিজ্ঞেস করবে, তার থেকে বেশি আর এখান থেকে জিজ্ঞেস করবে না। ক্লিয়ার? এক একটা জিনিস ক্লিয়ার হচ্ছে। তাহলে ব্যারাকপুরে কবে বিদ্রোহ হলো? 29 মার্চ। মিরাট 10 মে। মঙ্গল পান্ডের ফাঁসি 8 এপ্রিল 1800। ক্লিয়ার? একদম জিনিসগুলো ডেট বাই ডেট তোমাকে মনে রাখতে হবে। চলে লিখো, তারপর যাবো নেক্সট। কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করে দেয়, 5 মিনিট 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আরো কিছু কারণ আছে সিপাহী বিদ্রোহের পরের কি কারণ ঘটেছিল সে সময়, এর ফেলিয়ারের কি কারণ ছিল, সেগুলো কারণগুলো আছে। একটা বড় ঘটনা, তার জন্য একটু স্লো চললাম। হ্যাঁ, অনেক কিছু খুঁটিয়ে নিয়ে এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, এরপর জিজ্ঞেস করবে যে কোন জায়গা থেকে কোন কোন লোক এগুলোকে নেতৃত্ব দিয়েছিল। মেইনলি ভারতের মধ্যে যদি দেখা যায় তাহলে ভারতের মধ্যে যদি দেখি তাহলে সেন্ট্রাল ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া এন্ড সেন্ট্রাল ইন্ডিয়া। নর্থ ইন্ডিয়া মানে উত্তর ভারত, আর সেন্ট্রাল ইন্ডিয়া মানে মধ্য ভারত। এই জায়গাগুলোর মধ্যে মেনলি বিদ্রোহ হয়েছিল। সাউথ ইন্ডিয়াতে বা দক্ষিণ ভারতে, সেটা কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, এসব জায়গাতে তত বড় বিদ্রোহ দেখতে পাওয়া যায়নি। তাই না, সেখান থেকে আমাদের কোনো বড় নেতা মুখস্থ রাখারও দরকার নাই। সব থেকে আগে জিজ্ঞেস করবে দিল্লি। দিল্লি থেকে কে ছিল? বাহাদুর শাহ জাফর। আরেকটা জিজ্ঞেস করে কে ছিল? বখত খান। কে ছিল? বখত খান। বাহাদুর শাহ জাফর যদিও মানে মেন লিডার ছিল, কিন্তু বখত খান দিল্লির দিক দিয়ে নিয়ে তার নেতৃত্ব সেনাপতি হিসাবে কাজ করছিল। তাহলে দুজন মনে রাখবো, বখত খান আর বাহাদুর শাহ জাফর। বখত খান, বাহাদুর শাহ জাফর, একদম মুখস্থ করে করছিল। বখত খান, বাহাদুর শাহ জাফর। বখত খান, বাহাদুর শাহ জাফর। প্রশ্ন জিজ্ঞেস করবে কানপুর। কানপুর থেকে কে ছিল? নানা সাহেব। নানা সাহেব। নানা সাহেব আর তাতিয়া টোপে। তাতিয়া টোপে। তাতিয়া টোপে। নানা সাহেব যখনই যুদ্ধ মোটামুটি ইংরেজরা দমন করে নেই, তখন নানা সাহেব ধরা পড়েন নাই। নানা সাহেব নেপালে গিয়ে নিয়ে আশ্রয় নেন। ঠিক আছে, বেগম হজরত মহল আসেন পরবর্তীকালে, তিনিও নেপালে গিয়ে নিয়ে আশ্রয় নেন। তাহলে নানা সাহেব একটু যদি খুঁটিয়ে নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করেন, নানা খান বিদ্রোহের পরে কোথায় আশ্রয় নেন? বেগম হজরত মহল কোথায়? বাহাদুর শাহ জাফর কোথায়? আশ্রয় কোথায় নেন? আশ্রয় হুমায়ুনের কবরে। জেলে কোন জেলে পাঠান দেওয়া হয়? রেঙ্গুনে জেলে। মৃত্যু কবে? 62। কানপুর থেকে কে ছিল? নানা সাহেব তাতিয়া টোপে। নানা সাহেব তাতিয়া টোপে, মারাঠা সাম্রাজ্যের নানা সাহেব, মনে রাখবে। নানা সাহেব আর তাতিয়া টোপে। নানা সাহেব আর তাতিয়া টোপে। ইয়ার পেনশন বন্ধ, দেখো সবার কোনো না কোনো কারণ ছিলই এর বিদ্রোহের মধ্যে যোগ দেওয়ার জন্য। ঠিক আছে, ইনার বলেছিল যে পেনশন বন্ধ করে দিয়েছিল এরা। ক্লিয়ার? এদিকে ধ্যান দিবে, নানু সাহেব আর তাতিয়া টোপে। এরপরে আবার যদি লখনউ থেকে দেখি, লখনউ জেনারেলি কোশ্চেন আছে। লখনউ থেকে বেগম হজরত মহল। বেগম হজরত মহল, বলো। নানা সাহেব কোথার থেকে? কানপুর। তাতিয়া টোপে কানপুর। লখনউ থেকে কে ছিল? বেগম হজরত মহল। বেগম হজরত মহল। বেগম হজরত মহল। বিহার থেকে ছিল কুঁয়ার সিং। কুঁয়ার সিং
আর অমর সিং, দুজন ছিল। কুঁয়ার সিং আর অমর সিং ভাই ভাই ছিল। কুঁয়ার সিং, অমর সিং। কুঁয়ার সিংকে এখনো বীর কুঁয়ার সিং রূপে দেখায়। 80 বছর বয়সে ইংরেজদের দৌড়ায় নিয়ে মারেছিল। তারপর যখন গুলি লাগলো, নিজের হাতে গুলি লাগিয়েছিল, হাতটাকে নিজেই কাটে নিয়েছিল তলোয়ারে। বুঝলে, এখনো পূজা করা হয় কুঁয়ার সিংকে ওইখানে বিহারের মধ্যে। তাহলে কি নাম বিহারে? কুঁয়ার সিং, অমর সিং। কুঁয়ার সিং, অমর সিং। বেগম হজরত মহল কোথা থেকে? লখনৌ। বেগম হজরত মহল লখনৌ। বেগম হজরত মহল লখনৌ। মনে রাখবে, যেটা মহল থাকবে সেটা লাখ লাখ টাকা খরচ হবে আগের থেকে তৈরি করতে গিয়ে। তাহলে মহল কোথায়? লখনৌ। লখনৌ মানে লাখ টাকা। হ্যাঁ, তাহলে লখনৌ থেকে মনে রাখবো বেগম হজরত মহল। বেগম হজরত মহল। দিল্লি থেকে আমরা মনে রাখবো বখত খান, বাহাদুর শাহ জফর। কানপুর থেকে নানা সাহেব আর তাতিয়া টোপে। বিহার থেকে কুঁয়ার সিং আর অমর সিং। কুঁয়ার সিং, অমর সিং। বলো, কুঁয়ার সিং, অমর সিং। আসাম থেকে মনে রাখি। আসাম থেকে জিজ্ঞেস করে দেয়। আবার লাস্ট জিজ্ঞেস করে এখান থেকে লিখে রাখো মনিরাম দিওয়ান। মনিরাম দিওয়ান। কি নাম? মনিরাম দিওয়ান। মনিরাম দিওয়ান। মনিরাম দিওয়ান। আসাম থেকে কে? মনিরাম দিওয়ান। বলে বলে চলবে, মুখস্থ না দেবে না তোর। মনিরাম দিওয়ান। মনিরাম দিওয়ান। ঝাঁসি। ঝাঁসি থেকে কে? লক্ষ্মীবাই। লক্ষ্মীবাই বা লক্ষ্মীবাই, ঠিক আছে। ঝাঁসি থেকে কে? লক্ষ্মীবাই। ঝাঁসি থেকে লক্ষ্মীবাই। ঝাঁসি থেকে লক্ষ্মীবাই। জোরে বলো, ঝাঁসি থেকে লক্ষ্মীবাই। ঝাঁসি থেকে লক্ষ্মীবাই। বিহার থেকে কে? কুঁয়ার সিং, অমর সিং। বেগম হজরত মহল কোথা থেকে? লখনৌ থেকে। দিল্লি থেকে বাহাদুর শাহ জফর আর বখত খান। কানপুর তাতিয়া টোপে আর নানা সাহেব। আসাম থেকে হ্যাঁ মনিরাম দিওয়ান। মনিরাম দিওয়ান। মনিরাম দিওয়ান। মনিরাম দিওয়ান। কোশ্চেন যদি বেসিক থেকে জিজ্ঞেস করে, তাহলে মিরাট থেকে কে জিজ্ঞেস করে দেবে? কদম সিং মতো। তার থেকে বেশি আর জিজ্ঞেস করে নাই। কদম সিং। দেখো, যেগুলো কোশ্চেনে আসে সেগুলাই জিজ্ঞেস করে দিচ্ছি, সেগুলাই লিখে দিচ্ছে। তার থেকে বেশি নাই। তার থেকে বহুত জায়গা থেকে আছে। উড়িষ্যা থেকে কে ছিল, এইখান থেকে গেছিল, বহুত কিছু করা দরকার। মিরাট থেকে কে? কদম সিং। মিরাট থেকে কদম সিং। মিরাট থেকে কদম সিং। কদম কে কে দেখেছো? কদম ফুল ফল হয়। আগে আমরা কি করতে, এই সাইডটা একটা কদম লাগাতাম, এই সাইডটা একটা কদম, মাঝটা একটা ডাং, আর এখান থেকে দিয়ে নিয়ে এরকম ঠেলে নিয়ে গাড়ি চলাতাম। ডুমোর কদমেরও হয়। কদমে খুব সুন্দর হয়। তোমরা নাই চালা? কদম আমরা কদমে চালাইছি। তো এরকম কদমের একটা গাড়ি বানানো হয়। তো এই সাইডে একটা, এই সাইডে একটা, মাঝটা এরকম দিয়ে নিয়ে একটা গাড়ি বানানো হয়। তো ঠেলে 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 চলতাম। তো এটা ঠেলার জন্য আমাদের কি এক একটা হাঁটে হাঁটে চলতে হতো, হয় না? নাই? কদম কদম বাড়ায় যা, খুশি কে গীত গায় যা। তাহলে কদম থেকে মনে রাখবো কদম সিং। হ্যাঁ, কদম সিং। এদিকে ধ্যান দাও। কদম সিং, কদম সিং, কদম সিং। কদম হইল মুখস্থ। কদমের যদি তোমরা গন্ধ শুঙ্গো, তাহলে দিনের মধ্যে তো নাই, রাতের মধ্যে এত সুন্দর গন্ধ আছে কদমের, মিষ্টি মিষ্টি। তাহলে মিরাট। রাট থেকে রাত। তাহলে রাতে কিসের গন্ধ? কদমের গন্ধ। তাহলে মিরাট থেকে কদম সিং, ঠিক আছে। এরপরে আসাম। আসাম সবার আশা থাকে টাকা অর্জন করবো। টাকা অর্জন করলে কোথায় যাব? অযোধ্যা, যেটা রাম মন্দির হয়েছে। তাহলে আসামে মানি আসবে, তারপরে কার সাথে দেখা করব? রামের সাথে দেখা করব। ক্লিয়ার? তাহলে আসাম মনিরাম দিওয়ান। মনিরাম দিওয়ান। লখনৌ বেগম হজরত মহল। ক্লিয়ার? ছবি তুলো। হ্যাঁ, লখনৌ অযোধ্যা। লখনৌ বলা হয়, অযোধ্যাও বলা হয়, ঠিক আছে। কোন কোন জায়গায় লখনৌ আছে, কোন কোন জায়গায় অযোধ্যা, কোন কোন জায়গায় অবধ চলে আসে। হলো? নেক্সট কি প্রশ্ন জিজ্ঞেস করবে দেখো। এখান থেকে 3-4টা প্রশ্ন জিজ্ঞেস করবে একদম। যদি 1857 জিজ্ঞেস করছে, কোথা থেকে কে করেছিল সেটা জিজ্ঞেস করবে কে। এরপর ধ্যান দাও,
প্রশ্ন জিজ্ঞেস করে দেই, একটা প্রশ্ন একদম খুঁটিয়ে নিয়ে জিজ্ঞেস করে, আর বারবার যদি জিজ্ঞেস করছে তো এটাই জিজ্ঞেস করছে, আর কোনো জিজ্ঞেস করছে না। প্রশ্ন জিজ্ঞেস করে যে মহারানী লক্ষ্মীবাইয়ের সাথে কোন ইংরেজের যুদ্ধ হয়? সব জায়গায় তো আলাদা আলাদা লোক নেতৃত্ব দিচ্ছিল, তাহলে দমন করতে আলাদা ইংরেজ কে ছিল, তাহলে কার যুদ্ধ হয় এবং কে লক্ষ্মীবাইয়ের দমন করতে সফলতা অর্জন করে? তাহলে হ্যাঁ, সবাই আলাদা আলাদা জায়গায় লড়াই করছে, মানে যেটা পাচ্ছে তাই পিটছে তো ইংরেজকে। তাহলে মনে রাখবে ক্যাপ্টেন হিরোজ, ক্যাপ্টেন হিরোজ। দেখে নেবে হিরোজ স্পেলিংটা কি আছে। হিরোজ, ক্যাপ্টেন হিরোজ, ক্যাপ্টেন হিরোজ, ক্যাপ্টেন হিরোজ, ক্যাপ্টেন হিরোজ। মনে রাখবে লক্ষ্মীবাই মেয়েদেরকে কিসের সাথে তুলনা করা হয়? ফুলের সাথে। ফুলের মতো হয় মহিলারা, একদম মানে কি বলবো, খুব সেন্সিটিভ হয়, খুব তাদের হৃদয় খুব কোমল হয়। হ্যাঁ, মানে কোনো ভারী কাজ করে না এই মহিলার। হ্যাঁ, গোলাপের মতো হয় যদি আমরা দেখি। ঠিক, তাহলে এইখানে দেখো মনে আসছে একটা লোক নাম রোজ, হিউরোজ। ক্যাপ্টেন হিউরোজ ভাবেছিল যে গোলাপের মতো বটে, মানে মহিলা বটে, কি লড়াই করবে, কিন্তু গিয়ে দেখলো যে বেদম মার মারতে শুরু করছে। কে? লক্ষ্মীবাই। তাহলে লক্ষ্মীবাই আদৌ রোজের মতো ছিল? नहीं। হ্যাঁ, লক্ষ্মী নাম শুনকে ফ্লাওয়ার সমঝে কা ফায়ার আমায়, বুঝলে? তাহলে লক্ষ্মী কি ছিল? মেয়ে ছিল, কিন্তু ফ্লাওয়ার ছিল কি না, ফায়ার ছিল। তাহলে ক্যাপ্টেন হিরোজ, প্রশ্ন জিজ্ঞেস করে দেই, ক্যাপ্টেন হিরোজ কোন ক্যাপ্টেন, মানে হ্যাঁ ও হ্যাঁ দিয়ে দেবে না। মনে রাখবে যে কোন ইংরেজ মহারানী লক্ষ্মীবাইকে যুদ্ধের মধ্যে দমন করেছিল? ক্যাপ্টেন হিরোজ মনে রাখবো। এখান থেকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেই দেয়, ঠিক আছে? একদম প্রিভিয়াস ইয়ার ধরে 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 চলছি, যেটা WBCS ওরিয়েন্টেড, UPSC ও এগুলো ডাইরেক্ট এরকম জিজ্ঞেস করে দেয়। বলবে যে সাজাও বিহার থেকে কে ছিল, এই জায়গা থেকে কে ছিল, এই জায়গা থেকে কে ছিল, এই জায়গা থেকে কে ছিল, আর এরপর এইদিকে 2-4টা অপশন দিয়ে দেবে জায়গাগুলোর নাম, এরপর সাজাও কোনটা কে বটে। একটা একটা করে কোশ্চেন জিজ্ঞেস করা নেই UPSC। হ্যাঁ, UPSC তার জন্যই কঠিন, একটা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন ওয়ার্ড ঢুকানো থাকে। ক্লিয়ার? তাহলে লখনৌ থেকে কে? বেগম হজরত মহল। ক্লিয়ার? লিখো। হলো? বাপরে, এত বড় চ্যাপ্টার ওঠে না, শেষ হলে না নেই যাবো। কানপুর থেকে কে? নানা সাহেব আর তাতিয়া। মিরাট থেকে? মিরাট, রাইট। রাতে কদম সে, ভেরি গুড। হজরত মহল কোথা থেকে? লখনৌ। লখনৌ, লাখ লাখ টাকা দিয়ে মহল তৈরি, ঠিক আছে? আচ্ছা, লক্ষ্মীবাইকে কে যুদ্ধে হারায়? ক্লিয়ার? যুদ্ধের পরে নানা সাহেব কোথায় চলে যায়? নেপাল। লক্ষ্মীবাইয়ের যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয়ে যায়, যুদ্ধ রণক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, লড়াই করছিল, খুব সুন্দর লড়াই করছিল, মানে খুব মার দিচ্ছিল, কিন্তু অ্যাডভান্স হাতিয়ার না থাকার কারণে, ঠিক আছে, আমাদের অনেকটা আমরা পিছিয়ে পড়েছিলাম। কিন্তু যা বেদম মার মারেছে এখনো মনে করে ওরা যে বাপরে বাপ, খুব লড়ি মর্দানি, ও তো ঝাঁসি ওয়ালি রানী থি। এদিকে ধ্যান দাও। এরপর প্রশ্ন জিজ্ঞেস করে দেখ কেমন। দেখো তোমার WPA এটা প্রশ্নটা জিজ্ঞেস করবে কেন, কিন্তু উঁচু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে দেয়। প্রশ্ন জিজ্ঞেস করে দেয় ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এই বইটা কে লিখেছে? ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এই বইটা কে লিখেছে? মনে রাখবে BD সাভারকর। কে নাম? BD সাভারকর। একদম ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করে কে লিখেছে? BD সাভারকর। এদিকে ধ্যান দাও, BD সাভারকর। এরপরে 1857 এরকম একটা বইয়ের নাম আছে। কি নাম? 1857, এরকম বানান করে লেখা আছে 1857। এটার নাম, এটা লিখেছেন সুরেন্দ্রনাথ। সুরেন্দ্রনাথ কে লিখেছেন? সুরেন্দ্রনাথের লেখা। কার লেখা? সুরেন্দ্র। দেখো
ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এখানে শেষটাতে 1857 লেখা আছে, ঠিক আছে? তাহলে সুরেন্দ্রনাথ চাইতেন তো এটাকে 1857 এরকমও লিখতে পারতেন, কিন্তু কি করলেন তিনি সুর দিয়ে বললেন, একদম বানান করে করে নিয়ে 1857। তাহলে সুরেন্দ্রনাথ থেকে সুর দিয়ে মনে রাখবো সুরেন্দ্রনাথ, ঠিক আছে? এই দুটাই কোশ্চেন জিজ্ঞেস করে। এরপর বাড়তি একটা লিখে রাখো। বাড়তির মধ্যে যদি আমরা দেখি প্রশ্ন জিজ্ঞেস করে দ্য সিপয় মিউটিনি। সিপয় মিউটিনি, the Sepoy mutiny, Sepoy mutiny, the revolt of 1857। এত বড় বইয়ের নাম বটে, ঠিক আছে? এটা ফেমাস বটে এই লেখকটা, তার জন্য এটাকে দেওয়া হয়েছে। এটা ছিল রমেশ চন্দ্র মজুমদার। রমেশ চন্দ্র মজুমদার, চন্দ্র মজুমদার। তাহলে কেমন কেমন কোশ্চেন জিজ্ঞেস করবি দেখো। প্রশ্ন তিনটা বই দিন দিল, তিনটা লেখকের নাম দিলে এরপর বলবে কোনটা কে লিখেছে বলো। তাহলে এই 1857 বিদ্রোহ হয়েছে, সেটার উপরে বই লেখা হয়েছে। বইগুলো হচ্ছে তিনজন ফেমাস বই মনে রাখবো। ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স সব থেকে বেশি পরীক্ষা এটাই আসে, তারপরে এইটা আসে, আর তারপরে এইটা কোনো পরীক্ষায় জিজ্ঞেস করেছে। তাহলে ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কে লিখেছে? বিডি সাভারকর, বিডি সাভারকর, বিডি সাভারকর। তারপরে 1857 কে লিখেছে? সুরেন্দ্রনাথ। দ্য সিপয় মিউটিনি, দ্য রিভল্ট অফ 1857, রমেশ চন্দ্র মজুমদার। ক্লিয়ার? ছবি তুলো। এর থেকে বেশি আর কোশ্চেন জিজ্ঞেস করবেন। হ্যাঁ, এরপরে 1857 পরে কি কি ঘটনা ঘটলো সেটা জিজ্ঞেস করে। আরেকটা জিনিস প্রশ্ন বলতে ভুলে গেলাম, যে প্রশ্ন জিজ্ঞেস করবে যে কোন ইংরেজ অফিসার এই পুরো ঘটনার সময় ছিলেন। লর্ড, লেখা আছে না যে লর্ড ক্যানিং, ঠিক আছে? লর্ড ক্যানিং। যদি ক্যানিং কে আমরা ইংলিশে লিখি না এরকম, ধ্যান দাও, যেটা না ধ্যান দিলে বুঝতে পারবো না, আমি মুখস্থ করে নিচ্ছি। ক্যানিং কে যদি এরকম লিখি না, কানিং, কানিং লেখা হয়। কানিং মানে চালাক, ঠিক আছে? এত বড় বিদ্রোহ যদি দমন করতে হয় তাহলে তুমি বোকা হলে চলবে না। তাহলে এই লোকটা যে ছিল ইংরেজ, পুরো যে সেই সময় হেড ছিল পুরো 1857 বিদ্রোহের মধ্যে হেড, সেটা কে ছিল? লর্ড ক্যানিং। এরপর দেখো, আমি গভর্নর, গভর্নর জেনারেল, ভাইসরয় এসব পদে আসছি না, এইসব পদ আলাদা করে নিয়ে আমি শিখাবো। অনেকগুলো পদ আছে ইংরেজের মধ্যে অফিসারদের। গভর্নর কে ছিল? গভর্নর জেনারেল, প্রথম গভর্নর জেনারেল, শেষ গভর্নর জেনারেল, প্রথম ভাইসরয়, শেষ ভাইসরয়, এরকম করে বহুত কিছু আছে, সেগুলো পরবর্তীকালে দেখবো। অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, শেষ করে দিই এখানে। চলো, ক্লিয়ার? তাহলে কে ছিল? লর্ড। যেখান থেকে একদম কোশ্চেন আছে, একদম যদি সিপয় মিউটিনি জিজ্ঞেস করলে 1857 বিদ্রোহ, এর বাইরে একটাও কোশ্চেন জিজ্ঞেস করবে না। চলো নেক্সট রিভাইজ করো। কোথা থেকে শুরু করলাম আজকে? 1857 বিদ্রোহের মধ্যে প্রথম কি করেছিলাম? হ্যাঁ, কত নম্বর ছাউনির লোক ছিলেন মঙ্গল পান্ডে? 34। কবে ফাঁসি দেওয়া হয়? 1862। বাহাদুর শাহ জাফর মারা যান 8 এপ্রিল 1857। কার্তুসের মধ্যে কি কি ছিল? শুয়োর আর গরু চর্বি মেলানো ছিল। রাইফেলটার নাম কি? এনফিল্ড রাইফেল। এরপরে বলো আমাকে, কানপুর থেকে কে ছিল? নানা সাহেব আর তাতিয়া টপ। একে বাহাদুর শাহ জাফরকে কার কবর থেকে তুলে আনা হয়েছিল? কে তুলে এনেছিল? হার্ডসন। তাহলে মনে রাখবে, হুমায়ুনের কবরের ভিতরে হাড়ও ছিল, তাহলে হাড় থেকে হার্ডসন, কিংবা এইচ দিয়ে হুমায়ুন, এইচ দিয়ে হার্ডসন, এরকম মনে রাখতে পারো, ঠিক আছে? আনি নিয়ে কোথায় পাঠিয়ে দেওয়া হলো তাকে শাস্তি রূপে? রেঙ্গুন। রেঙ্গুন কোথায় আছে? মায়ানমার। মৃত্যু কবে? 1862 সালে। দিল্লি থেকে কে ছিল নেতৃত্ব দিচ্ছিল? বাহাদুর শাহ জাফর আর বখত খান। বিহার থেকে কে ছিল? কুঁয়ার সিং আর অমর সিং। কদম সিং কোথা থেকে ছিল? মিরাট। হজরত মহল? হজরত মহল খুব কোশ্চেন জিজ্ঞেস করে পরীক্ষা, খুব কোশ্চেন। দ্য সিপয় মিউটিনি, কে লেখা বইটার নাম? রমেশ চন্দ্র মজুমদার। 1857
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ক্লিয়ার? এর থেকে বেশি কোয়েশ্চেন জিজ্ঞেস করবে নাই। আজকের ক্লাস এখানেই থাক, নেক্সট এর ফলাফল রূপে আমরা পড়বো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন, যা যা কিছু আছে করে দেবেন সব কিছু, এবং রিভাইজ করতে শুরু করো, তা নাহলে রিভাইজ না করলে কিছু মনে থাকবে না। সিরিয়াসলি কাছে পরীক্ষা আছে, পুরো আমাদের সিরিজটাকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, তাড়াতাড়ি কিন্তু যেন এফেক্টিভ হয়। খুব ছোট ছোট নিখুঁত নিখুঁত জিনিস আছে যেগুলো থেকে কোশ্চেন তৈরি হয়, যেমন একবার পড়ার পর জীবনে আর কোনোদিন পড়তে নাই। ওকে, থ্যাংক ইউ, জয় হিন্দ।